Okay, screen share করা আছে. So let's assume there is a student class in IRAS having 10 fields and 10 methods. 10 fields can be ID, name, CGPA, major, minor, date of birth, ইত্যাদি সবকিছু মিলিয়ে ধরুন 10টা field and some methods. 10 methods are there in the student class. And it's a live class. Objects are created on a regular basis. So already thousands of instances are created and stored in the database of IRAS. And those instances are used on a regular basis. So that is our use case. While IRAS is running, there are a lot of student instances, objects created and stored in the database. এবং ওগুলো ক্লায়েন্ট হিসাবে বিভিন্ন অ্যাক্টিভিটিতে বিভিন্ন মেথড কলে ইউজ হচ্ছে অন এ রেগুলার বেসিস। এবং এই যে স্টুডেন্ট ক্লাস, এই ক্লাসটা আমাদের আন্ডারগ্রেড এবং মাস্টার স্টুডেন্টদেরকে রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে আমাদের কারেন্ট সিনারিও। নাও লেটস অ্যাজিউম ইউজিসি আইবি কে পারমিশন দিল পিএইচডি প্রোগ্রাম অফার করার জন্য। নাও the PhD students will have additional attributes like work experience and research background, which are not represented in our existing student class. তাইলে এখন আমরা কি করতে পারি? তো এখন কোশ্চেন হলো যে should we modify the existing student class to accommodate PhD student? Okay, তাহলে আমার যে ফিউচার পিএইচডি স্টুডেন্ট আসবে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য should we modify the existing student class? What is your answer? আমি কি জানি, আমাকে অ্যানসার দেন। এই ইউজ কেসটা পড়েন আগে, দরকার হলো আরেকবার, তারপর অ্যানসার দেন। Yes, sir, we have to. Yes, sir, we should modify. No, sir, we should. Sir, No, because আপনার যে এক্সিস্টিং অবজেক্টগুলো আছে ওদের টাইপ তো আপনি নষ্ট করতে পারবেন না। আপনার অলরেডি 30,000 অবজেক্ট ক্রিয়েটেড উইথ 10 ফিল্ডস, তো ওই অবজেক্টগুলোর টাইপ তো আপনি ডিস্টর্ট করতে পারেন না, তাই না? আপনি তো টাইপ বদলাই ফেলতেছেন। আপনি যখন টাইপ মডিফাই করবেন, ক্লাস মডিফাই করলে তো টাইপটা আপডেট হয়ে গেল, তাই না? ইউ ক্যান ডিস্টোর দ্য টাইপ অফ অলরেডি ক্রিয়েটেড ইনস্ট্যান্সেস existing in system. Okay, database. আমরা এটা করব না, তাই না? টেকনিক্যালি করা যাচ্ছে না, তাইলে আমাকে ইনস্ট্যান্স সব ফেলে দিতে হবে, নতুন করে আবার ইনস্ট্যান্স গুলো ক্লোন করতে হবে উইথ 10 ফিল্ডস, 12 ফিল্ডস। 10টা ফিল্ড দিয়ে ক্রিয়েট করা ছিল 30,000 স্টুডেন্ট। আহা, আপনি তো একটা টাইপ, ক্লাস তো একটা টাইপ। আপনি বলতেছেন যে এখানে 10টা অ্যাট্রিবিউট, 20টা ফাংশনালিটি, এই পুরো জিনিসটা একটা ক্যাপসুলের মধ্যে ঢুকাই দেওয়া হলো, দ্যাটস কল্ড এসি, দ্যাটস এ টাইপ। এখন আপনি এখানে 3টা অবজেক্ট ডিক্লেয়ার করছেন। এখন আপনি যদি বলেন যে না 10টা না, এখানে 15টা অ্যাট্রিবিউট, তাহলে তো টাইপটা নষ্ট হয়ে গেল না? এই এসি গুলোর তো আর 15টা অ্যাট্রিবিউট নাই, কিন্তু আপনি টাইপটা বলতেছেন যে রিক্লেম করতেছেন যে দিস ইনস্ট্যান্স মাস্ট হ্যাভ 15 ফিল্ডস, কিন্তু আসলে তো আছে 10টা করে, তাহলে তো হলো না। আপনি বলতেছেন যে ইন্টিজার 4 বাইট
সো আপনি 20টা ইন্টিজার ক্রিয়েট করছেন, মেমোরি অ্যালোকেট করছেন 4 বাইট করে, হঠাৎ করে বলতেছেন যে না ইন্টিজার উইল বি 16 বাইটস। তা আপনি যেগুলো ক্রিয়েট করে রাখছেন 4 বাইট করে, তাহলে তো ওগুলো টাইপ ম্যাচ করতেছে না। ওকে ওকে, সো উই গট দ্য পয়েন্ট। তাহলে কোশ্চেন হলো হোয়াট ক্যান উই ডু? সো হোয়াট ক্যান উই ডু, তাহলে আমরা যেটা করতে পারি অপশন 1, যে ইউ ক্যান ক্রিয়েট এ ব্র্যান্ড নিউ ক্লাস উইথ 12 fields and 12 methods. আপনার 10টা ফিল্ড ছিল, ওই 10টা ফিল্ড তো পিএইচডি স্টুডেন্টেরও লাগবে, সাথে আরো 2টা ফিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর রিসার্চ ব্যাকগ্রাউন্ড। তাহলে আপনি এখন 12টা ফিল্ড একটা ব্র্যান্ড নিউ ক্লাস বানাবেন, ব্র্যান্ড নিউ ক্লাস। ওকে, which is not a good idea. তো ব্র্যান্ড নিউ ক্লাস আমরা বানাবো না, just to extend the existing student class to a more specific class. That make more sense for us. আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল, ব্র্যান্ড নিউ ক্লাস বলতে কি মডেল ক্লাস থেকে স্যার বারবার আমাকে মানে আমার স্টুডেন্ট ক্লাস আছে যেভাবে থাকুক, 10টা ফিল্ড 10টা মেথড আছে থাকুক, ওর হাজার হাজার অবজেক্ট অলরেডি আছে, ওই টাইপটা লাগবে। আমি এখন রিসার্চ স্টুডেন্ট নামে নতুন একটা ক্লাস বানাইলাম উইথ 12 ফিল্ডস। মডেল ক্লাস আছে। ঠিক আছে, মডেল ক্লাস তো ঠিকই আছে, কিন্তু আমি ব্র্যান্ড নিউ ক্লাস তৈরি করলাম, সেটা আমরা একটা অপশন হতে পারে, বাট দ্যাটস নট এ ভেরি গুড আইডিয়া। ওকে, তো চয়েস 2 হচ্ছে extend the existing student class to a more specific class where we need to define only extra fields and methods. আমি শুধু আমার এক্সট্রা ফিল্ড এন্ড মেথড গুলো ওই ক্লাসে ডিক্লেয়ার করব। দিস উইল এনেবল আস টু কিপ আওয়ার নিউ ক্লাস কম্প্যাক্ট and reuse the code of the pre-existing student class. তাহলে আমি যদি এক্সাম্পলে দেখি যে আমার স্টুডেন্ট ক্লাস অলরেডি is there with 10 fields and 10 methods. Now I'm telling research student is an extension of student, extends students. Now in the code I declare only 2 fields and I write only 2 extra methods. So আপনি যদি এই রিসার্চ স্টুডেন্টের কোড দেখেন, দেখবেন যে ওখানে 2টি ফিল্ড ডিক্লেয়ার করা হয়েছে আর 2টা মেথড তৈরি করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি ইট হ্যাজ 12 fields and 12 methods because it inherits 10 fields and 10 methods from the pre-existing class because it's an extension. Question, if you have. No? আচ্ছা এখন স্যার আমি ক্লাস লিখতে এখন যদি এক্সটেন্ড আরেকটা ক্লাস বানাচ্ছি অ্যাজ এ এক্সটেন্ডেড ক্লাস। কিন্তু স্যার স্যার একটা তো একটা থেকে যাচ্ছে না, কেউ কারো ভেতরে থাকতেছে না, দুটোই ইন্ডিপেন্ডেন্ট। দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, কিন্তু একটা আরেকটা রেস্ট্রিকশন, দুটোই তাদের নিজস্ব অবজেক্ট থাকতে পারে। স্যার ওটা স্যার ক্যারি ফরওয়ার্ড করতেছে এটা তো তাহলে এটা কোনো ডাটা হোল্ড করে না, এটা তো তাই। আপনার তো ডাটা তো হচ্ছে অবজেক্ট স্টুডেন্ট ক্লাসে তো তাহলে ওই নতুন করে ফিল্ড না, এটা থাকছে রিসার্চ স্টুডেন্টে। আপনি স্টুডেন্ট ক্লাসে তো আপনার যে 10টা ফিল্ড 10টা মেথড ছিল সেটা ওইভাবেই আছে, দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য স্টুডেন্ট ক্লাস। সো আমার যখন একটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট ভর্তি হবে, আমি স্টুডেন্ট ক্লাসকেই নিউ করবো, বা মাস্টার স্টুডেন্ট যখন হবে, কিন্তু যখন পিএইচডি স্টুডেন্ট আসবে তখন আমি রিসার্চ স্টুডেন্টকে নিউ করবো। তো যখন একটা আন্ডার গ্রাড স্টুডেন্ট ভর্তি হবে তার মধ্যে 10টা ফিল্ড থাকবে, সো নিউ স্টুডেন্ট। আর যখন পিএইচডি স্টুডেন্ট আসবে নিউ রিসার্চ স্টুডেন্ট, বাট রিসার্চ স্টুডেন্ট অবজেক্টে 12টা ফিল্ড থাকবে অ্যান্ড ওই অবজেক্ট 12টা মেথডের ক্লায়েন্ট হতে পারবে। আর নিউ স্টুডেন্ট করলে তার মধ্যে 10টা ফিল্ড থাকবে আর ওই অবজেক্টটা 10টা মেথডের ক্লায়েন্ট হতে পারবে। দুইটা ক্লাস coexist side by side as a two different type and they both can have their own objects. আচ্ছা কথা স্যার ক্যারি ফরওয়ার্ড করব তো ক্যারি ফরওয়ার্ড বলতে কি বোঝাচ্ছেন আগে সেটা বলেন। আমি ওখান থেকে স্যার আমি বাকি এক্সট্রা এডিশনাল ইনফরমেশন সাইড করার জন্য তো আমি আরেকটা ক্লাস বানাবো। বিষয়টা হলো আপনি কোড না লিখে ওই ক্লাসের কোডটা আপনি ইনহেরিট করে নিয়ে আসছেন। হ্যাঁ ওটাই বলতে চাচ্ছিলাম স্যার। ক্যারি ফরওয়ার্ড বললে তো আপনার ডাটার কথা চলে আসে, হ্যাঁ এখানে কোনো ডাটা ট্রান্সফার হচ্ছে না তো। এক ক্লাস একটা অবজেক্টের ডাটা তো আরেকটা অবজেক্টে যাচ্ছে না। আচ্ছা আপনি বলতেছেন ওই ক্লাসের যে ফিল্ডগুলো আছে, এখন আপনি এমপ্লয়ি ক্লাসের ডেট থাকে না, ডেট অফ বার্থ থাকে না, থাকে কি?
কাস্টমার ক্লাসেও তো ডেট অফ বার্থ থাকতে পারে, পারে না? কিন্তু তাই বলে কি এমপ্লয়ির ডেট অফ বার্থ কাস্টমারের ডেট অফ বার্থ হিসেবে চলে যাচ্ছে? না। কিন্তু দুটোর মধ্যে তো ডেট অফ বার্থ থাকতেই পারে। তা আপনি বলতেছেন স্টুডেন্ট ক্লাসেও আইডি থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, মেজর থাকবে, তাই না? পিএইচডি স্টুডেন্টেরও থাকবে, সমস্যা কি? কিন্তু আপনি রিইউজ করতেছেন, ইউ আর ক্রিয়েটিং এক্সিস্টিং মডিউলস টু ক্রিয়েট বিগার মডিউলস, ইউ আর ক্রিয়েটিং এক্সিস্টিং টাইপ টু ক্রিয়েট বিগার টাইপ। এখন আমরা আসি যে যখন আপনি when we extend a pre-existing class to a new more specific class, it is called inheritance. Okay, so I inherit the genetic profile from my parent, my kid inherits genetic profile from me, okay, and my spouse. তাহলে I am the extension of my parent in the bloodline for maintaining the bloodline, okay, on earth. I am the extended version of my parent, and my kids will be my extended version, and so on. Okay, so the extended class inherits the fields and methods from the pre-existing class. এই যে যেটা প্রি-এক্সিস্টিং ক্লাস, এটাকে বলা হয় প্যারেন্ট ক্লাস অথবা বেস ক্লাস অথবা সুপার ক্লাস। আর যে নতুন ক্লাস পেলাম এক্সটেন্ড করার পরে, এটাকে বলা হয় প্যারেন্ট বললে চাইল্ড, বেস বললে ডিরাইভড, সুপার বললে সাব ক্লাস। না, জাভা টার্মিনোলজিতে সুপার ক্লাস, সাব ক্লাস এই টার্ম দুটো ইউজ করা। এখন দেখেন, এটা একটা বটল ক্লাস অবজেক্ট। এখন আমি যদি বলি আমার এই যে স্টুডেন্ট ক্লাসকে এক্সটেন্ড করে আমি রিসার্চ স্টুডেন্ট পেলাম, এই এক্সটেনশনের মানে কি? মানেটা হলো স্টুডেন্ট ক্লাসের সবই কিন্তু রিসার্চ স্টুডেন্ট ক্লাসে এক্সিস্ট করে উইথ সামথিং এক্সট্রা। এখন ধরেন এটা একটা বটল ক্লাস, আমি যদি বলি যে ক্লাস মাউস এক্সটেন্ডস বটল, does it make sense? Why not? বটল ক্লাসের ফিল্ড হচ্ছে ওয়াটার ভলিউম, তো মাউস ক্লাসের একটা ফিল্ড চলে আসবে ওয়াটার ভলিউম। does it make sense? তার মানে মাউস ক্লাসে সেগুলোই আসা উচিত, বটল ক্লাস মানে সুপার ক্লাস থেকে সাব ক্লাসে সেগুলোই আসা উচিত যেগুলো সাব ক্লাসের জন্য রিলেভেন্ট। তার মানে সুপার ক্লাসের ফিল্ডস অলসো শুড বি রিলেভেন্ট টু সাব ক্লাস, সুপার ক্লাস মেথডস অলসো শুড বি রিলেভেন্ট টু সাব ক্লাস, বিকজ দে উইল বি অটোমেটিক্যালি ইনহেরিটেড। তাহলে আমার এমন একটা ক্লাসকে এক্সটেন্ড করা কখনোই উচিত না সাব ক্লাস হিসাবে যার ফিল্ড অ্যান্ড মেথডস আর নট রিলেভেন্ট। আমি এখন মাউস ক্লাস বানাতে গিয়ে যদি বলি এক্সটেন্ডস বটল, বটল ক্লাসের ফিল্ড অ্যান্ড মেথডস আর ইররিলেভেন্ট ফর মাউস, তাহলে আমি কখন এক্সটেনশন করব? যখন এটা রিলেভেন্ট। তো যখন রিলেভেন্ট হচ্ছে ইট বিকামস মোর স্পেসিফিক। তার মানে স্টুডেন্টের 10টা ফিল্ড কি রিসার্চ স্টুডেন্টের নাই? স্টুডেন্টের 10টা মেথড কি রিসার্চ স্টুডেন্ট মেথডে নাই? এখন আপনি আমাকে বলেন যে আমার যদি একটা স্টুডেন্ট ক্লাসে 5টা ফিল্ড থাকে, ওইটা বেশি স্পেসিফিক না 7টা ফিল্ড রাখলে বেশি স্পেসিফিক হবে? যত বেশি ফিল্ড রাখবো তত বেশি ডিটেইলড। 5টা মেথড আছে, সেখানে যদি আমি আরো 3টা মেথড অ্যাড করি তাহলে মোর ফাংশনালিটিস আর অ্যাডেড, তাহলে যত বেশি ফিল্ড আর মেথড এক্সট্রা চলে আসবে তত বেশি স্পেসিফিক হবে। তাহলে সাব ক্লাস ইজ এ মোর স্পেসিফিক টাইপ অফ সুপার ক্লাস বাই ডেফিনেশন or by concept. Please sink that in your head. Okay? সমস্যা কনফিউশন থাকলে কোশ্চেন করেন। জি স্টুডেন্ট ক্লাসের 10টা ফিল্ড আছে, স্টুডেন্টের 10টাই আমরা রাখলাম, 8টা রাখলাম, তাহলে আমি এক্সটেন্ড করব না, তাহলে তো আপনি এক্সটেন্ড করবেন না। মানে এক্সটেনশন কথাটার মানে কি আপনি এটা বলেন। আপনার গ্রামের বাড়িতে 3টা, গ্রামের বাড়িতে সাধারণত টিনের ঘর থাকে, তাই না?
ইন্ডিভিজুয়াল ঘর থাকে। তো আপনার দাদার যে ভিটা বাড়ি ওখানে 3টা টিনের ঘর আছে। এখন আপনারা ভাবলেন যে আমরা ঘন ঘন যাই আর একটা ঘর বানাই, তার একটা ঘর বানাইলে আপনার বাড়িটা এক্সটেন্ডেড হলো না, তা আপনি কি পুরনো ঘর বাদ দিয়ে দিচ্ছেন নাকি? তাহলে এক্সিস্টিং যা ছিল তার সাথে আপনি এক্সট্রা জিনিস অ্যাড করতেছেন। That's why you call it extension. Otherwise, you will not call it extension. তাই না? তখন আপনি হয়তো বলবেন যে ট্রান্সফর্মড, ভ্যারিয়েন্ট অথবা অন্য কিছু বলবেন, এক্সটেনশন বলবেন না। You need to have all the qualities to move extend. তার মানে আমার একটা ক্লাস আছে, এই ক্লাসের যে সমস্ত অ্যাট্রিবিউট অ্যান্ড ফাংশনালিটিস অর্থাৎ ফিল্ডস অ্যান্ড মেথডস এই ক্লাসেও থাকবে, বাট উইথ সামথিং এক্সট্রা। সে এক্সট্রা ক্যান বি মোর ফিল্ডস, মোর মেথডস অর বোথ। ওকে, কিছু না কিছু অ্যাডিশন তো থাকবে, নাহলে আপনি এক্সটেন্ড করে কিছুই অ্যাড করলেন না। হোয়াটস দ্য পয়েন্ট? ইউ আর ক্লোনিং দ্য ক্লাস। সেম ক্লাস ইউ আর গিভিং 2 different names. It doesn't make any sense. Extended class পারেন, এক্সটেন্ডেড ক্লাসকেও আপনি এক্সটেন্ড করতে পারেন are specific. আরো স্পেসিফিক বানানোর জন্য। তো এটার কোনো লিমিট নাই, তাই না? ওকে, তো তাহলে ইনহেরিটেন্স স্টাবলিশ ইজ এ রিলেশনশিপ among সুপার ক্লাস অ্যান্ড সাব ক্লাস। ওকে, আচ্ছা, ওকে। এখন প্রোটেক্টেড স্কোপ নিয়ে আমরা এখন কথা বলব। আমরা বলেছিলাম যে ইনহেরিটেন্স নিয়ে যখন আলোচনা হবে, we'll talk in detail about the protected scope. We discussed private scope, package scope, and public scope, and we have tested that in IntelliJ project. But we never tested protected, and we never discussed in depth because we did not discuss the inheritance. Okay? এখন আমরা protected দেখব। তো তার আগে আমরা একটা ইউজ কেস এখানে আলোচনা করি, তাহলে আমাদের সুবিধা হবে। ধরেন আপনাদের ফ্ল্যাট আর আপনার চাচার ফ্ল্যাট, মানে আপনার আব্বা এবং চাচা 2 ভাই পাশাপাশি 2 ফ্ল্যাটে থাকে। ঠিক আছে, অনেকেই থাকে এরকম, একসাথে থাকে। হ্যাঁ, একই বিল্ডিং এর এই বাম পাশের ফ্ল্যাটে আপনারা থাকেন, ডান পাশের ফ্ল্যাটে আপনার চাচারা থাকে, হয় না এরকম? অনেক আছে এরকম পাবেন। একসাথে থাকাটার সুবিধা আছে কিছু, তাই না? বাট ইয়েট ইউ আর অন ইউর ওন। সো এক ফ্ল্যাটে থাকেন না, নিজেদের ফ্ল্যাট, কিন্তু পাশাপাশি ফ্ল্যাট। ওকে, এখন আপনার ফ্ল্যাটের যে ওয়াশরুম, ইট ইজ প্রাইভেট টু ইউর অ্যাপার্টমেন্ট, তাহলে হু ক্যান ইউজ দোজ ওয়াশরুমস? অনলি দ্য মেম্বার অফ দ্যাট স্পেসিফিক ফ্ল্যাট। তার মানে অনলি দ্য মেথড অফ দ্যাট ক্লাস ক্যান ইউজ দোজ ওয়াশরুম, মানে মেম্বার্স। ওকে, কিন্তু আপনার বাসার বাইরে একটা পাবলিক টয়লেট আছে, হু ক্যান ইউজ দ্যাট? এনিওয়ান। তাহলে ওটার স্কোপ হচ্ছে পাবলিক, ওর নামের মধ্যেই পাবলিক টয়লেট, তাই না? সো এনিবডি, এনি স্ট্রেঞ্জার ক্যান ইউজ দ্যাট ওয়াশরুম। কিন্তু আপনার বাসার যে ওয়াশরুম, অনলি দ্য হাউস মেম্বার ক্যান ইউজ দিস, নোবডি এলস। এখন চিন্তা করেন যে আপনার চাচার বাসায় আপনার কাজিনের গায়ে হলুদ, 200 লোক আসছে অ্যাটেন্ড করতে। তো 200 লোকের জন্য চাচার বাসার ওয়াশরুম তো এনাফ না। নাও ইউ এক্সটেন্ড দ্য হেল্পিং হ্যান্ড and you allow the guest of your chacha's house to use your washroom. তাহলে সিনারিওটা কি দাঁড়াইলো? এটা কি পাবলিক হয়ে গেল? নো, স্টিল রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কেউ আপনার ওয়াশরুম ইউজ করতে পারবে না। তাহলে আপনি কাকে ইউজ করতে দিচ্ছেন? আপনার চাচাকে ইউজ করতে দিচ্ছেন। কেন দিচ্ছেন? কেন দিচ্ছেন? নো, মানে why you are allowing your চাচা? কারণ আপনার রিলেটিভ, you are related, you have a relationship, তাই না? এখন আপনি আপনার প্যারেন্টের প্রপার্টি ইনহেরিট করবেন, আপনি কি আমার প্রপার্টি ইনহেরিট করবেন? why not? না, কিন্তু ইন জেনারেল কি আপনি করবেন? কেন করবেন না? কারণ আপনার সাথে আমার কোনো ব্লাড রিলেশন নাই। হ্যাঁ, ইউ গট দ্য পয়েন্ট। তার মানে আপনি কাকে অ্যালাউ করবেন? যাকে আপনি ট্রাস্ট, যার সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক আছে। তো তাহলে এখন আপনি বলছেন যে প্রাইভেট কথাটার মানে কি? আমরা যদি দেখি এখানে করে, আমরা যখন স্কোপ আলোচনা করছিলাম,
আমরা বলেছিলাম যে প্রাইভেট স্কোপ মানে হলো অ্যাক্সেসিবল ফ্রম সেম ক্লাস অনলি। হ্যাঁ, তার মানে ইফ দ্য মেম্বার ইজ প্রাইভেট, তাহলে এই ফিল্ডটাকে শুধুমাত্র ওই ক্লাসের মেথড রিড করতে পারবে, বা মেথড হইলে ওই ক্লাসেরই সিবলিং মেথড শুধু কল করতে পারবে। তার মানে এই ক্লাসের বাইরে এটার কোনো ইউজ করা সম্ভব হবে না, রাইট? এখন এই যে definition of private, that creates a problem in subclass. Okay, let's test that and see the problem, and we'll see how protected actually help us to solve that problem. তাহলে আমরা এখন একটা প্রজেক্ট তৈরি করব। ইনহেরিটেন্স কোনটা? ম্যাট্রিক্স অপারেশন না, ইনহেরিটেন্সের জন্য একটা প্রজেক্ট বানাচ্ছি। ম্যাট্রিক্সে আমরা টেস্ট করছি তো সবকিছুই, তাই না? মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং, এগুলো তো সব মেথড চেইনিং, এগুলো সব টেস্ট করা হয়ে গেছে ম্যাট্রিক্সে। এখন আমাদের ইনহেরিটেন্স, কারণ আপনার প্রজেক্টে অনেক ইনহেরিটেন্স থাকবে ক্লাস ডায়াগ্রামে। সো ইনহেরিটেন্স উইথ টেবিল সেকশন কত? 6। Okay. So let's create a model class. New Java class user. IRS এর জন্য। এখন ইউজার ক্লাসে ফিল্ড কি থাকতে পারে? Are you a user of IRS? Am I a user of IRS? Accountant, is he user of IRS? তাইলে ইউজার ক্লাসের ফিল্ড কি হওয়া উচিত? Should I keep CGPA here? Why not? CGPA is not relevant for faculty and accountant. It's relevant for a student only. Should I keep salary here? No. Because, huh? কি attendance? Attendance নিছি তো? না, ফিল্ডের কথা বলছি। অ্যাটেন্ডেন্স নেওয়াটা তো একটা মেথড, আমি ফিল্ডের কথা বলছি। টেক অ্যাটেন্ডেন্স ইজ এ মেথড। তাহলে এখানে কি আমার স্যালারি রাখা উচিত? না, এখানে সিজিপিএ রাখা উচিত। তাহলে এটা হচ্ছে একটা কমন, মানে অ্যাজ এ কমন টাইপ সবাইকেই রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে কমন ফিল্ডগুলোই শুধু আমি রাখতে পারবো। তাহলে হোয়াট ক্যান দোজ বি? নেম, পাসওয়ার্ড, আইডি, ডেট অফ বার্থ, জেন্ডার, ব্লাড গ্রুপ, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এইসব। সো লেটস কিপ সাম অফ দেম। Private int ID, private string, name, gender, পাসওয়ার্ড আরো রাখা যায়, আমরা অল্পই রাখি। তারপরে ধরেন আপনার প্রাইভেট ডেট অফ বার্থ, সো লোকাল ডেট, ওকে। What can be the common functionalities? তার আগে আমরা স্ট্যান্ডার্ড মেথড গুলো অ্যাড করে ফেলি। So generate constructor. Now constructor, how many constructor possible in this class? এটা যদি কুইজের কোশ্চেন হয় এবং কিছু অপশন থাকে, কি হবে আপনার অ্যানসার? In this user class, legally how many constructor can be created? 0 পাবেন এই অ্যান্সার দিলে। কেন আপনি নিজেই বলেন। ইউজার ক্লাসেরই কয়টা কনস্ট্রাক্টর আমরা ওভারলোড করতে পারি? দ্যাট ইজ দ্য কোশ্চেন। না, একটা কনস্ট্রাক্টর হলে কনস্ট্রাক্টরের একটাই ভার্সন থাকবে, কিন্তু আমরা তো ম্যাট্রিক্স ক্লাসে মাল্টিপল কনস্ট্রাক্টর বানাই নাই। 0 প্যারামিটার কনস্ট্রাক্টর, তাইলে কি হয়? নাল।
values equal to now 2 integer number of rows, number of columns, then 3 integer number of rows, number of column and the upper limit. আমরা তিনটা কনস্ট্রাক্টর বানিয়েছিলাম। তো এই ইউজার ক্লাসে কয়টা কনস্ট্রাক্টর পসিবল? Technically allowed, how many constructors you can have? আপনি দেখে বুঝতেছেন না কেন? আমি যদি কিছুই না দেই তাহলে এটা একটা কনস্ট্রাক্টর। আবার আমি সবগুলোর ভ্যালু সাপ্লাই দিব, সেটাও তো একটা কনস্ট্রাক্টর। তাহলে কয়টা হলো? এখানে কয়টা হলো? আমি বানাইছি কয়টা, কিন্তু আমি কারো বানাইতে পারি না? পারি। যেমন অফার্ড কোর্স একটা ক্লাস, এই ক্লাসের কনস্ট্রাক্টর আমরা কি কি ভ্যালু সাপ্লাই দিব? কোর্স আইডি, তারপরে সেকশন নাম্বার, সেমিস্টার, রুম নাম্বার, টাইম, ক্যাপাসিটি, এনরোলড, ফ্যাকাল্টি আইডি। নাও অনেক কোর্স অফার্ড কোর্স অবজেক্টে আমরা ফ্যাকাল্টি আইডি দিয়ে দিব। কিছু কিছু কোর্সের অফার্ড করার সময় ফ্যাকাল্টি ডিসাইড হয় না, ওগুলোতে আমরা ফ্যাকাল্টি আইডি দিব না। তাইলে কনস্ট্রাক্টর অলসো ক্যান হ্যাভ ফিউয়ার নাম্বার অফ প্যারামিটার্স। তাহলে এখানে 0 প্যারামিটার, 1 প্যারামিটার, 2 প্যারামিটার, 3 প্যারামিটার, 4 প্যারামিটার, 5 প্যারামিটার, দিস আর অল পসিবিলিটিস। তাহলে কয়টা? 6। কিন্তু আমরা 0 প্যারামিটার এন্ড অল প্যারামিটার এই দুটাই সবচেয়ে বেশি ইউজ হয়, কাজে এই দুটো আমরা সব ক্লাসেই রাখবো। বাকিগুলো ইন বিটুইন রাখবেন কিনা দ্যাটস আপ টু ইউ। এখন আমার অফার্ড কোর্স আমি রাখবো, কারণ অফার্ড কোর্সে ফ্যাকাল্টি আইডিটা অলওয়েজ ম্যান্ডেটরি না। সব অফার্ড কোর্সে ফ্যাকাল্টি আইডি দেওয়া হয় না। যেগুলো ডিসাইড করা থাকে সেগুলো দেওয়া হয়, যেগুলো ডিসাইড করা থাকে না, লাস্ট মোমেন্টে হয়তো অ্যাডজাংক্ট আনা হচ্ছে, ওগুলো পরে ডিসাইড করা হয়, বা আগে থেকে পরে সিদ্ধান্ত নেওয়া হবে, অফার করে দেই, ওগুলোতে টিবিএ থাকে, তো ওগুলো আমি সাপ্লাই দিব না। তা তখন কনস্ট্রাক্টরটা তখন কি করবে? ওই পার্টিকুলার ফিল্ডে টিবিএ বসায় দিবে, বাকিগুলো তো সে পেল। তাইলে আমার অফার্ড কোর্সের জন্য আমার যদি 10টা ফিল্ড থাকে, আমি 10 ফিল্ড কনস্ট্রাক্টরও রাখবো, 10 প্যারামিটার 9 প্যারামিটার কনস্ট্রাক্টরও রাখবো। কাজে ইন বিটুইন রাখবো কিনা এটা আমার ইউজ কেসের উপর ডিপেন্ড করবে, আমাকে ডিসাইড করতে হবে। তাহলে আমি কয়টা কনস্ট্রাক্টর এখানে রাখতে পারি? তাহলে আপনার যদি অপশন থাকে 0, 1, 2, 3, 4, 5, 6 and 6 প্লাস, তাহলে আপনার অ্যান্সার কি হবে? 6 প্লাস। ফিল্ড ছাড়াও তো আপনি এক্সট্রা ভ্যালু দিতে পারেন কনস্ট্রাক্টরে। আপনার ম্যাট্রিক্সের কনস্ট্রাক্টরের ফিল্ড কি ছিল? ভ্যালুস। কিন্তু আপনি তো আপার বাউন্ডও কনস্ট্রাক্টরে পাঠান নাই। সো লিমিট মানে স্কাই ইজ দ্য লিমিট। ওকে, কিন্তু আপনি যদি শুধু ফিল্ডের ভ্যালুকে কনসিডার করেন তাহলে 6টা। কিন্তু আপনি যদি ফিল্ড ভ্যালুর সাথে অন্যান্য ভ্যালু দেন যেগুলো ফিল্ডের ভ্যালু ক্যালকুলেশনে ইউজ হবে, যেমন র্যান্ডম নাম্বারের আপার লিমিট, তখন সেটা 6-এর বেশিও হতে পারে। তাহলে আপনি বলতে পারেন যে with field parameters 6 variants can be there. Okay, 0 parameter up to 5. হ্যাঁ, কিন্তু আসলে তো আর ওটা আপনি করবেন না, ওটা হচ্ছে তাত্ত্বিকভাবে আপনি বলতে পারেন ইনফিনিটি, থিওরিটিক্যালি, কিন্তু রিয়েল প্র্যাকটিসে আপনি তো অত পাবেন না। আপনি হয়তো 0 প্যারামিটার, অল প্যারামিটার, আর আপনার নিড বেসড ইন বিটুইন 2-একটা রাখতে পারেন, আর এক্সট্রা ডাটা যদি পাঠাতে চান ফিল্ডের বাইরে সেই হিসেবে আরো 2-একটা রাখতে পারেন। দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়ে। যাই হোক, এগুলো আমরা জেনারেট করে ফেললাম। দেন গেটার, সেটার। স্যার আমার কোশ্চেন, ইউজার আমরা কেন 0 প্যারামিটারের কনস্ট্রাক্টর নিলাম? কারণ ওই যে আপনি ম্যাট্রিক্স ডিক্লেয়ার করছেন, ওই টেম্পে তো কোনো ডাটা না, ওটা পরে রাখবেন, তো তখন নিউ করার সময় কি ডিফল্ট 0 প্যারামিটার, তাই না? তাহলে স্যার এটা আমাদের সব ক্লাসেই 0 প্যারামিটার রাখতেই হবে, রাখা লাগে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, 0 প্যারামিটার এন্ড অল প্যারামিটার রাখতে হবেই, তাই না? তা না, কিন্তু না রাখলে আপনার সমস্যা হতেও পারে, নাও হতে পারে। তো আপনি কেন হতে পারে সেটা না হয় আমি দেখাই দেওয়া যাবে কোন সিচুয়েশনে সমস্যা হতে পারে 0 প্যারামিটার না রাখলে।
কিন্তু সেটাতে পরে আসি, আগে আমাদের আজকের এজেন্ডা অনুযায়ী আমরা আগাই। গেটার সেটার ফর অল ফিল্ড, কারণ আমার এগুলো প্রাইভেট ফিল্ড। তো যেহেতু প্রাইভেট ফিল্ড, গেটার সেটার না দেওয়াটা ইজ নট এ গুড আইডিয়া। পাবলিক ফিল্ড হলে আই ক্যান চুজ নট টু প্রোভাইড গেটার সেটার, কারণ এটা এমনি অ্যাক্সেস করা যায়। যেহেতু প্রাইভেট ফিল্ড, আমি গেটার সেটার দিব, আর টু স্ট্রিংটাও আমি দিয়ে দিব, কারণ অবজেক্টের স্ট্রিং ইকুইভ্যালেন্ট আউটপুটের জন্য লাগে। তো আমরা এই কয়টা জিনিস, এবং আমি চাই সবগুলো ফিল্ডের ভ্যালু স্ট্রিং ইকুইভ্যালেন্টে থাকুক, তো সবগুলো সিলেক্ট করে আমি টু স্ট্রিং করে ফেললাম। তো এগুলো আমাকে কিছু কোড লিখতে হচ্ছে না, অটোমেটিক। এখন আমাকে কিছু মেথডের নাম বলেন যেটা অ্যাকচুয়ালি কাস্টম মেথড, রিলেভেন্ট টু ইউজার। কি হতে পারে? ভেরিফাই লগ ইন, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। তাহলে ওটা যদি দেই পাবলিক, ওটা একটা স্ট্যাটিক মেথড ছিল, ইফ ইউ রিকল। ও ইউজার রিটার্ন করতো, আর ও আমার দুইটা প্যারামিটার রিসিভ করতো, আইডি আর পাসওয়ার্ড। তাহলে ইন্ট id val, string password is here। তো এরর দিচ্ছে কেন? যেহেতু রিটার্ন টাইপ ইউজার, একটা ইউজার রিটার্ন করতে হবে। তো ইউজার ভেরিফাইড ইউজার, ইনিশিয়াল আপনি নাল দিয়ে রাখেন, খুঁজে পাইলে ইনস্ট্যান্স অ্যাসাইন করে রিটার্ন করবে, খুঁজে না পাইলে নালটাই রিটার্ন হবে। রিটার্ন ভেরিফাইড ইউজার, ওকে। আর কি হতে পারে? লেটস সে শো প্রোফাইল, তাই না? চেঞ্জ পাসওয়ার্ড। তাহলে দিস আর দ্য কমন মেথডস, যে কোনো ইউজারের জন্যই রিলেভেন্ট। তো ধরুন চেঞ্জ প্রোফাইলটা যদি দেন, বা ধরুন শো প্রোফাইল, ওকে। তো তাহলে পাবলিক ভয়েড শো প্রোফাইল। তো ধরুন আমি প্রিন্ট করব, কি প্রিন্ট করব? এটাই ধরেন প্রিন্ট করব, ওকে। তাহলে কনসোলে এটা প্রিন্ট হয়ে যাবে, প্রোফাইল মানে ফিল্ডের ভ্যালু। প্রিন্ট ফাংশনে আমরা এই স্ট্রিংটা পাঠাই দিলাম, তো আমার প্রোফাইল প্রিন্ট হয়ে গেল, ওকে। আচ্ছা, এভাবে আমরা কিছু কমন মেথড অ্যাড করতে পারি, ওকে। এখন আমি এই ক্লাসটা স্পেসিফিক এনাফ না to have instance with these fields have a meaningful user, যেটা IOB কনটেক্সটে কোন একটা রোল প্লে করতে পারে। তাহলে শুধু এই কয়টা ফিল্ড দিয়ে আমি যদি কোনো অবজেক্ট বানাই, সেটা কোনো মিনিংফুল অবজেক্ট হবে না। তাহলে আমাকে আরো স্পেসিফিক করতে হবে, যেমন ফ্যাকাল্টি, স্টুডেন্ট, অ্যাকাউন্টেন্ট, লাইক দ্যাট। তাহলে আমি এখন এই ইউজারকে এক্সটেন্ড করব, ওকে। সো নাও আই ক্রিয়েট another class, new Java class, student password। এখন এখানে এক্সট্রা ফিল্ড হিসেবে অনেক কিছু আসতে পারে, মেজর, মাইনর, ডিপার্টমেন্ট, সিজিপিএ, তাই না? তো আমরা দুইটা দেই এখানে, টু কিপ ইট শর্ট, প্রাইভেট মেজর অ্যান্ড প্রাইভেট, ধরেন সিজিপিএ। এখানেও যদি আমরা স্ট্যান্ডার্ড মেথডগুলো জেনারেট করে ফেলি, জিরো প্যারামিটার, অল প্যারামিটার, ওয়ান প্যারামিটার আমি চাইলে বানাইতে পারি, লাগবে না আমার। getter setter for both fields and toString। ওকে, এখন এই স্টুডেন্ট স্পেসিফিক দু একটা মেথডের নাম বলেন, কারণ আপনি তো এক্সটেন্ড করতেছেন, দুইটা ফিল্ড দিলেন এক্সট্রা, মেথডও দিতে পারেন, যেমন পে বিল, ওকে।
Okay. Now, if I ask you, how many fields are there in total in student class? আপনি ইউজারকে এক্সটেন্ড করে স্টুডেন্ট পেলেন, তাহলে স্টুডেন্টের টোটাল ফিল্ড কয়টা? User plus তাহলে এইটার স্ক্রিনশট দিয়ে যদি আপনাকে বলা হয় হাউ মেনি ফিল্ডস আর দেয়ার ইন স্টুডেন্ট ক্লাস, so এটাতে শুধু বলা হলো যে স্টুডেন্ট এক্সটেন্ডস ইউজার, তাহলে আপনি অ্যান্সার কি দিবেন? নো, স্টিল টু। এক্সটেন্ড কোথায় করছেন আপনি? করেন নাই তো, কাজে বি কেয়ারফুল। তাহলে এক্সটেন্ডস ইউজার। নাও ইউ হ্যাভ 7 fields and inherited মেথডের সাথে এই মেথডগুলো থাকবে। Okay, so that is your subclass. অলরেডি কানেক্টেড করে গেছে। ইনহেরিট করে বসে আছে সে। এখন এই কনস্ট্রাক্টরে আমরা কি করব? ডিফল্ট ভ্যালু বসাবো। তো ধরেন আপনার, তাহলে আমরা ডিফল্ট ভ্যালু কি বসাই? জেনারেলি নিউমেরিক টাইপ হলে 0, স্ট্রিং হলে টিবিএ অথবা নাল, আর অন্যান্য হ্যান্ডেলে নর্মালি নাল। তাহলে সেটা যদি আমরা করতে চাই, তাহলে আইডি ইকুয়াল টু 0, তারপর আর কি আছে? নেম অ্যান্ড জেন্ডার অ্যান্ড পাসওয়ার্ড টিবিএ, নালও দেওয়া যেত এখানে। আর কি আছে? ডেট অফ বার্থ নাল। আর কি আছে আমার? মেজর ইজ অলসো টিবিএ, ডিফল্ট কনস্ট্রাক্টর যেহেতু। আর সিজিপিএ ইজ অলসো 0। Make sense? But if you see here, red underline, because private field can only be accessed from that class method, inherited class. But again, you can put the argument, but it is the field of the student class too. Okay, ID is a field of user class, but it is field of student class 2, TWO2. Then why student class cannot access that directly? Because the very definition of private, the rigid definition of private says that where it is declared, only that class. ওটা তো আপনি এখানে ডিক্লেয়ার করেন না, ইনহেরিট করছেন। So now আপনি এখন এটাকে কিভাবে সলভ করতে পারেন? তো তখন আপনার এখানে আসবে প্রোটেক্টিভ। স্যার মাল্টিপল এক্সটেনশন কি পসিবল? পসিবল, ওগুলো নিয়ে পরে আসতেছি। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রোটেক্টেড স্কোপ অফ এ মেম্বার অফ এ ক্লাস? If we assign protected scope to a field or method in a class, অর্থাৎ সুপার ক্লাসে যদি আমরা বলি যে একটা মেম্বার প্রোটেক্টেড, it allows the subclass to access those member directly. Okay? But the superclass still protects those fields and methods from outside class, অর্থাৎ non subclass। তার মানে যারা আমার সাবক্লাস না, যারা আমার ব্লাড লাইনে নাই, তাদের জন্য প্রোটেক্টেড ইজ নাথিং বাট প্রাইভেট। কিন্তু আমার সাবক্লাসের জন্য এখন এটা অ্যাক্সেসিবল ডাইরেক্টলি। ওকে, মেক সেন্স? Okay, if unclear, I can give you a metaphorical example. During the British colonial period, your Pordada, মানে দাদার দাদা, was close to the royal family, and he also got a chance to visit the Queen in London, and Queen was very happy with the loyalty, and Queen Elizabeth gifted a diamond stone to your great grandfather, মানে গ্র্যান্ডফাদারের গ্র্যান্ডফাদার। ওকে, যেহেতু ব্রিটিশ আমল একটু পেছনেই যেতে হবে, তাই না? ওকে, তো এখন এইটা তো আপনার গ্রেট গ্র্যান্ডমাদার বিকাম দ্য ওনার অফ দ্যাট ডায়মন্ড। আপনার গ্রেট গ্র্যান্ডফাদার কি করবো এটাতে? তো গ্রেট গ্র্যান্ডমাদার পেয়েছেন,
ওখান থেকে আলটিমেটলি আপনার গ্র্যান্ডমাদার হয়ে আপনার আম্মার কাছে এখন এটা আছে। ওকে, আপনার নামটা কি? আদিবা, আরিবা। ওকে, এখন ধরেন at some point of time আরিবা will inherit that from her mother. এখন যেহেতু এটা অনেক 200 বছর পুরনো একটা স্টোন, it has the antique value as well, so now it becomes a multi-million-dollar jewelry. তো আরিবার আম্মা একটা খুব ভালো সেফ ডিপোজিট লকারের মধ্যে ওই ডায়মন্ডটা প্রোটেক্ট করে রেখে দিয়েছেন। এখন ঘটনা হলো আরিবা যখন এটা ইনহেরিট করলো, আরিবা ডাজন্ট নো দ্য পাসওয়ার্ড টু ওপেন দ্যাট safety deposit box, but you are the owner, but still you cannot access. That is the scenario of inheriting private field. Okay, তাহলে আপনার আম্মাকে এমন একটা কিছু করতে হবে এটা ইনহেরিট করলে যাতে আপনারা এটা অ্যাক্সেস করতে পারেন, তো উনি ওইটাকে পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে যাবেন, অর্থাৎ হি উইল মেক ইট ইনস্টেড অফ প্রাইভেট প্রোটেক্টেড। বুঝতে পেরেছেন দ্য ইম্পর্টেন্স অফ প্রোটেক্টেড? সো প্রোটেক্টেড ইজ রিলেভেন্ট ফর ইনহেরিটেন্স। তাহলে অ্যাজ এ ক্লাস অথর, ইফ ইউ অ্যান্টিসিপেট দ্যাট মাই ক্লাস ক্যান বি এক্সটেন্ডেড ডাউন দ্য লাইন, or if you want to keep your class in the library typically, so you want to keep the option of the importer to extend it, then you should keep the fields protected instead of private. আচ্ছা, তাহলে এখানে দেখেন we should keep the ought to be private fields as protected fields in superclass. Make sense? Make the life of subclass author easy. Question: what if the superclass author is some headed guy and keeps the ought to be private fields as private? Can the subclass method use those inherited fields? No, আমরা দেখতেছি এখানে পারতেছে না, কিন্তু आंसर হলো yes. How? In that case, the subclass method must use the inherited public getters and setters of superclass to access inherited private fields. তখন আপনাকে কি করতে হবে? আপনি তখন আর id equal to 0 লিখতে পারবেন না, তখন আপনাকে লিখতে হবে যে set id 0। আপনি চাইলে এটা ইমপ্লিসিট ক্লায়েন্ট, চাইলে এখানে দিস ডট বলতে পারেন, না বললেও সমস্যা নাই, কারণ আপনি ফিল্ড হিসাবে ওটাকে ডাইরেক্ট রিড করতে রাইট করতে পারছেন না, কারণ আপনি প্রাইভেট হিসাবে ইনহেরিট করছেন, বাট একই সাথে আপনি পাবলিক গেটার সেটেরও তো ইনহেরিট করছেন, তো যেহেতু ওগুলো পাবলিক ওগুলোকে আপনি এখন ইউজ করতে পারেন, বাট ইউর লাইফ বিকামস hard, and not only that, you are creating overload on the execution. Method call comes with key extra overload. Key method call stack e memory allocate hobe, all the local memory needed for that method will be allocated in the stack, method call stack, and when the method returns it will release those memory from the method call stack, totally unnecessary. So this is not the desirable scenario. কিন্তু এখন যদি ক্রুকেড হেড হয় সুপার ক্লাস অথর, গেটার সেটারও দেয় নাই, প্রাইভেটও করে রাখছে, তখন আসলে ইউ ক্যানট ইউজ দ্যাট। কিন্তু অ্যাটলিস্ট গেটার সেটার আছে, তখন আপনি এইভাবে এটাকে ইউজ করতে পারবেন। বেস্ট কেস সিনারিও হলো কিপ ইট প্রোটেক্টেড। তাহলে দেখেন, এখন যদি সুপার ক্লাস অথর বলে যে নো লেটস মেক ইট প্রোটেক্টেড, দ্যাট মেক মোর সেন্স। And now boom, suddenly you don't need to use the getter setter. Okay, and the error is also gone here. তাহলে কি আমরা বুঝতে পারলাম যে প্রোটেক্টেড স্কোপের রোলটা কোথায়? ওকে,
মানে keep the safe deposit box unlockable to you so that you can use that jewelry. Okay, inherited from your mother. গেটার সেটার রাখা মানে কি, পাসওয়ার্ড উনি আপনাকে দিয়ে যায় নাই, সো প্রাইভেট, কিন্তু ওনার ডায়েরিতে খুঁজলে আপনি পাসওয়ার্ড পাবেন, সো দ্যাট ইজ, ডায়েরিটা হচ্ছে গেটার সেটার। কিন্তু ডায়েরিতে উনি লিখে রাখে নাই, আপনাকেও বলে যায় নাই, তখন আপনি ইনহেরিট করবেন বাট আনইউজেবল। দ্যাট ডাজন্ট মেক সেন্স। ওকে, সো ইফ ইউ কিপ ইউর ফিল্ডস প্রাইভেট, অলওয়েজ প্রোভাইড গেটার সেটার। ইভেন বেটার অ্যালং উইথ গেটার সেটার, কারণ বাইরের অন্য ক্লাসের জন্য তো গেটার সেটার লাগবে, আর সাব ক্লাসের জন্য প্রোটেক্টেড করে দেন, তাহলে বাইরের জন্য ওটা প্রাইভেটই থাকবে, ইকুইভ্যালেন্ট অফ প্রাইভেট, তারা গেটার সেটার ইউজ করবে, বাট সাব ক্লাস ক্যান ইউজ ইট ডাইরেক্টলি অ্যাজ ইটস ওন ফিল্ড। দ্যাট মেক্স সেন্স বিকজ ইট অলসো বিকামস দ্য ফিল্ড অফ সাব ক্লাস। হ্যাঁ, কোনটা প্রোটেক্টেড করলাম, প্রাইভেটের জায়গায় প্রোটেক্টেড করলাম, তাহলে কি হলো যে আমার আর এই এরর গুলো থাকলো না। ওকে, তাহলে আমরা এটা বুঝে ফেললাম। এখন আসেন অবজেক্ট ক্লাস। ওকে, এই অবজেক্ট ক্লাস বোঝার আগে এখানেও আরেকটা মেটাফরিক্যাল আলোচনা নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনাদের মধ্যে কে কে দাদার নাম জানেন? একটু হাত তোলেন। আপনার নিজের দাদার নাম জানেন? গ্র্যান্ড প্যারেন্ট, গ্র্যান্ডফাদার্স নেম কে কে জানেন? সবাই জানেন, তাই না? ওকে, গ্র্যান্ডফাদারের নাম কে কে জানেন? একজন, হাত সব নেমে গেছে। তাহলে আপনি শুধু 4 জেনারেশন পর্যন্ত নাম জানেন, যে আপনার অ্যানসেস্টর কারা 4 জেনারেশন পর্যন্ত আপনি বলতে পারেন, বাকিরা বলতেই পারেন। খুব বেশি হলে দাদার ফাদার পর্যন্ত হয়তোবা অনেকে জানেন, কিন্তু দাদার দাদাকে এটার জানেন না। এখন আপনারা লাউয়াছড়া ন্যাশনাল পার্কে গেলেন একটা এক্সকারশনে, গিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে দেখলেন 220 বছর বয়সের একজন অশীতিপর বৃদ্ধ খুঁজে পেলেন, ঠিক মতো কথা বলতে পারে না। নাও ক্যান ইউ জাস্টিফাই অর ক্লেম দ্যাট দ্যাট পারসন ইজ ইউর অ্যানসেস্টর? নো, ইউ ডোন্ট হ্যাভ এনি ট্রেস, আপনার কাছে কোনো ট্রেস নাই, তাই না? সো আপনি এগ্রি ডিসএগ্রি কোনোটাই করতে পারবেন না, ইউ ডোন্ট নো। কিন্তু আপনাকে যদি বলা হয় যে আদম ইজ ইউর অ্যানসেস্টর, উইল ইউ ডিসএগ্রি? নো, কারণ আমরা mythologically we believe that Adam was the first human on earth and we are all descendant of Adam. তাহলে without proof I agree with that. Without proof I agree that I inherited genetic profile from Adam. All human is a descendant of Adam. এইটার জন্য আমাকে ট্রেস করে করে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, ইটস গিভেন, ইটস ডিফল্ট। কিন্তু র্যান্ডমলি একটা লোককে আমি বলতে পারবো না দ্যাট পারসন ইজ মাই অ্যানসেস্টর অর আই অ্যাম দ্য ডিসেন্ডেন্ট উইদাউট প্রুফ। তাহলে এখানে আমাদের প্রুফ আছে যে স্টুডেন্ট ইজ এ ডিসেন্ডেন্ট অফ ইউজার। এখন জাভার একটা অ্যাডাম আছে, জাভারও একজন আদম আছে, তার নাম হইল অবজেক্ট। What is object class? Adam of Java. So by default, by default, যে কোনো human inherits genetic profile from Adam. Similarly, by default, any Java class is a descendant of object class. So object is the Adam of Java. Okay. এখন কথা হইল যে এরকম জিনিসগুলো ইন্টারেস্টিং, আপনি যদি ফলো করেন, ফলো না করলে পুরাই বোরিং, কিন্তু ফলো করলে দেখবেন যে এর মধ্যে অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে। এখন প্রশ্ন হলো যে এইটা একটা বটল অবজেক্ট, এইটা একটা কম্পিউটার মনিটর অবজেক্ট, ওটা একটা এসি অবজেক্ট, ইউ আর এ স্টুডেন্ট অবজেক্ট, আই এম এ ফ্যাকাল্টি অবজেক্ট। তাহলে আমরা কি ইনহেরিট করব?
স্টুডেন্ট তো আইডি পাসওয়ার্ড ইনহেরিট করছে ইউজার থেকে, তো এসিও কি পাসওয়ার্ড ইনহেরিট, চেয়ারও কি পাসওয়ার্ড ইনহেরিট করবে? না। তাইলে আমি এমন কি থাকবে সুপার অ্যানসেস্টরে যেটা আমি ইনহেরিট করব? আসলে কোনো ফিল্ড নাই, অবজেক্ট ক্লাসে কোনো ফিল্ড নাই, কারণ ফিল্ডটা টোটালি অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে, কিন্তু ওখানে কিছু ফাংশনালিটি আছে যেটা যে কোনো অবজেক্টের থাকা উচিত। ওকে, so if you look at the object class and if you look at the method summary, you see the field summary তে কোনো লিঙ্ক নাই, but there are methods. যে কোনো অবজেক্ট should be able to be cloned, সেটা চেয়ার হোক, এমপ্লয়ি হোক, আপনি মেমোরিতে একটা অবজেক্টের যাতে ক্লোন বানাতে পারেন, এটা irrelevant of the type you are trying to portray, this functionality should be there. একটা মেথড কিভাবে এক্সিকিউট হয় বলেন তো? মেথড যখন এক্সিকিউট হয় তখন মেথডটা রিসোর্স ইউজ করে। তো মেথডকে এক্সিকিউট করে কে? না, আপনার একটা অ্যাপ্লিকেশন আছে, exe ফাইল আপনি ইনস্টল করছেন, তো যেটা ইনস্টল করছেন scene-builder.exe, ওটা তো আপনার অ্যাপ্লিকেশন, ওটা আপনার হার্ড ড্রাইভে আছে, ওকে, বা এসএসডি তে আছে। কিন্তু যখন আপনি ডাবল ক্লিক করেন তখন একটা রান টাইম ইনস্ট্যান্স তৈরি হয় অফ ইউর অ্যাপ্লিকেশন বা ব্যাকগ্রাউন্ড সার্ভিস, উই কল ইট প্রসেস। তো দ্যাটস এ ওএস এন্টিটি, অপারেটিং সিস্টেম এন্টিটি। ওকে, তাহলে আপনার অ্যাপ্লিকেশন যখন রান করে তার একটা রান টাইম ইনস্ট্যান্স তৈরি হয়, দ্যাটস প্রসেস। আমি যদি আপনাকে টাস্ক ম্যানেজারে দেখাই তাহলে দেখবেন যে এই মুহূর্তে আমার এই ল্যাপটপে 3টা অ্যাপ্লিকেশন, সরি 1 2 3 4 5 6 7টা অ্যাপ্লিকেশন চলতেছে, 7টা অ্যাপ্লিকেশনের রান টাইম ইনস্ট্যান্স, এই 7টা প্রসেস, আর ব্যাকগ্রাউন্ড সার্ভিস চলতেছে 111টা। তাহলে 111 আর 7 118টা প্রসেস ইজ রানিং। অ্যান্ড প্রসেস কিন্তু আমার অ্যাপ্লিকেশন বা সার্ভিসের রান টাইম ইনস্ট্যান্স। এখন আমার অ্যাপ্লিকেশনের মধ্যে তো মাল্টিপল এক্সিকিউশন ইউনিট থাকতে পারে, তাহলে ওই এক্সিকিউশন ইউনিটগুলো হচ্ছে থ্রেড। সো একটা প্রসেসে মিনিমাম একটা এক্সিকিউশন ইউনিট থাকবে, সো অ্যাটলিস্ট একটা থ্রেড থাকবে, বাট টিপিক্যালি এখনকার মডার্ন সফটওয়্যারে মাল্টি থ্রেডেড হয়। তো প্রত্যেকটা থ্রেড যখন রিসোর্স অ্যাকুমুলেট করে ফ্রম দ্য অপারেটিং সিস্টেম ইজ দ্য কাস্টোডিয়ান অফ অল দ্য রিসোর্স, লাইক ইউর প্রসেসিং সাইকেল, ইউর অ্যারিথমেটিক লজিক ইউনিট, ইউর কন্ট্রোল ইউনিট, ইউর রেজিস্টার, ওকে, র্যাম, সব কিছুর মালিক ওএস। তাহলে একটা থ্রেড is linked with a method or function for execution. তাহলে এক্সিকিউশন ইউনিট মানে কি? একটা মেথড বা ফাংশন বডি। তাহলে একটা থ্রেড যখন একটা মেথডকে এক্সিকিউট করে, দ্যাট থ্রেড অকুপাইজ দ্য রিসোর্স, তাহলে আপনার মেথড রান করতেছে। এখন কথা হলো যে আমার এই ল্যাপটপে 118টা অ্যাপ্লিকেশন প্রসেস, তাদের আবার অনেকের অনেকগুলো করে থ্রেড, সো হান্ড্রেডস অফ থ্রেডস আর কম্পিটিং ফর দ্য লিমিটেড নাম্বার অফ কোর্স অ্যান্ড রিসোর্সেস, সো দেয়ার উইল বি এ মাল্টিপ্লেক্স, টাইম শেয়ারিং মাল্টিপ্লেক্সিং। ডেডিকেটেড একটাকে দিয়ে রাখবে না। তা আমার মেথড রান করতেছে, অপারেটিং সিস্টেম এখন বললো তুমি এখন হল্টে থাকো, রিসোর্স সব নিয়ে আরেকটা থ্রেডকে দিবে, তাহলে আমার মেথড এখন ওয়েটে থাকবে। আবার কিছুক্ষণ পরে আমি যখন ওয়েটে চলে যাব তখন আমি আবার অন্যদের নোটিফাই করব। তাহলে এই যে মেথড, মানে তার মানে দিস নোটিফাই করা, ওয়েট করা, এগুলো কিন্তু ইরেসপেক্টিভ অফ হোয়াট ইউর ক্লাস রিপ্রেজেন্ট, all class should have these capabilities. So those are the methods inherited from object class, like এই যে দেখেন notify all, okay, wait, and also toString. Every class should have a string equivalent for output purpose. তাহলে আপনার ক্লাসে কিন্তু toString একটা বাই ডিফল্ট আপনি ইনহেরিট করে বসে আছেন, কার কাছ থেকে? কিন্তু আমরা কি বলছি যে ম্যাট্রিক্স ক্লাস এক্সটেন্স অবজেক্ট? কারণ আপনার বলার দরকার নাই যে আপনাকে বলতে হবে যে আমি অমুক সৈয়দ বাড়ির নাতি, অমুক সৈয়দ বাড়ির পোলা, আপনাকে বলতে হবে এটা। কিন্তু এটা বলার দরকার নাই যে আমি আদমের বংশধর, এটা সবাই জানে। তো ঘটা করে বলার দরকার নাই আই এক্সটেন্স অবজেক্ট, এটা হচ্ছে অটোমেটিক। তাহলে আপনার যে ম্যাট্রিক্স ক্লাসে যদি আমরা এখন ফেরত যাই, সেকশন 6, ম্যাট্রিক্স ক্লাসে আপনার একটা toString ছিল না? ছিল কিনা? কোথায়? দাঁড়ান আসি। কোথায় toString? কোথায়?
এই যে এটাকে কমেন্ট করে দিই। একটা ক্লাসের মেথড যদি না থাকে কল করলে কি ওটা এরর দিবে না? তাহলে টুইস্ট্রিংটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, দেখেন কি দাঁড়ায়। কমেন্ট করে দিলাম। কন্ট্রোলারে গিয়ে দেখেন ও কি আমাকে এরর দিচ্ছে, দিতে এরর। তার মানে কি আমি টুইস্ট্রিং দেই নাই, বাট স্টিল ও এরর দিচ্ছে না। তার মানে কি দেয়ার ইজ এ টুইস্ট্রিং ইনহেরিটেড ফ্রম অবজেক্ট। তাহলে আমরা নিজেরা টুইস্ট্রিং লিখি কেন? ইনহেরিটেড টুইস্ট্রিং ইউজ করলেই তো হয়। ওকে, সো লুক এট দ্য ইনহেরিটেড টুইস্ট্রিং। তাহলে টুইস্ট্রিং এর কোডে যদি যান, ও যে স্ট্রিংটা প্রডিউস করে সেটা হলো ক্লাসের নাম @ কোড। না, আনইউজেবল আমার জন্য হয়তোবা, কিন্তু হ্যাশ কোড হ্যাজ ইটস ওন ইউজ। এখন খেয়াল করেন, আপনি যখন একটা ইনস্ট্যান্স তৈরি করেন, আমরা ওটাকে একটা হ্যান্ডেলে রাখি, এমপ্লয়ি 1, এমপ্লয়ি 2, নাও রাখতে পারি, অ্যানোনিমাসও রাখতে পারি, কিন্তু ইন্টারনালি তার একটা আইডি জেনারেট হয়, ওটাকে বলছি আমরা হ্যাশ কোড। এখন অবজেক্ট ক্লাস তো আর জানে না যে আপনার ফিউচার এসি ক্লাসে কি ফিল থাকবে, তো তার টুইস্ট্রিং এ সে কি দিবে। এই জন্য সে ওই যে আপনার যে আইডেন্টিফায়ার যেটা জেনারেট হয় ফর দ্য ইনস্ট্যান্স, ওইটাকেই সে স্ট্রিং হিসাবে রিটার্ন করে অ্যালং উইথ দ্য ক্লাস নেম। তাহলে আমার এখানে এই যে গেট ক্লাস আমাকে পাথ দিবে, প্যাকেজের পাথ দিবে উইথ ক্লাসের নেম। তার মানে ধরেন আমার এখানে কি আসবে, CSC 213 ম্যাট্রিক্স অপারেশন সেকশন 6 ডট ম্যাট্রিক্স ক্লাস @ হ্যাশ কোড। 32 বিটের একটা হ্যাশ কোড, হেক্সাডেসিমাল। এইটাই আমার স্ট্রিং। এখন এই স্ট্রিং প্রিন্ট করে তো আমার লাভ নাই। আমি প্রিন্ট করতে চাই আমার ভ্যালুস IJ। ওকে, তাহলে এখন কি আমার টুইস্ট্রিং আছে ম্যাট্রিক্স ক্লাসে? কই আছে? আমি তো কমেন্ট করে দিছি। আমি তো কমেন্ট করে দিলাম না, এই মুহূর্তে নাই। তাহলে আমি তো এখন টুইস্ট্রিং ইউজ করতেছি, তাহলে এখন আউটপুটে কি পাওয়া যাবে? হ্যাশ কোড পাওয়া যাবে। টেস্ট দ্যাট। জেনারেট করে ফেললাম। এই যে হ্যাশ কোড, খেয়াল করছেন? তো হ্যাশ কোডে সে কি রিটার্ন করছে? ওই যে আমার ক্লাসের নাম উইথ পাথ, প্যাকেজ পাথ, মানে ফোল্ডার হায়ারার্কি সহ @হ্যাশ কোড। প্রত্যেক ইনস্ট্যান্সের হ্যাশ কোড আলাদা হবে। ইটস 32 বিট নাম্বার, এখানে হেক্সাডেসিমাল দেখাচ্ছে। ওকে, তো এইটা দিয়ে তো আমার লাভ নাই। ওকে, তাহলে আমার কি করতে হবে? এখন আসেন, we need to understand the concept of method overriding. আমরা ওভারলোডিং জানি, now we need to understand method overriding. বলুক, আমরা তো আলোচনা করি নাই, ওটা আমরা অন্ধের মতো ইগনোর করছি, দেখেও না দেখছি, তাই না? আচ্ছা, কুইজ নিয়ে আপনি চিন্তা করছেন কেন? কুইজ তো আপনার কনসেপ্ট আছে, সো ইউল ডু এ গুড ইন কুইজ। দেখেন, ওভারলোডিং মানে কি, মেথড ওভারলোডিং মানে কি? ইয়েস, একটা বলে না, যে কোনো মেথডকে আপনি ওভারলোড করতে পারেন। ধরেন আপনার স্টুডেন্ট ক্লাসের যে পে বিল, তাই না, এটাকে আপনি ওভারলোড করতে পারেন না। আপনার পে বিলে এখন 0 প্যারামিটার, মানে ইউ পে ফুল। এখন আপনি ধরেন এখানে ইন্টিজার প্যারামিটার রাখলেন 3, তার মানে 3টা ইনস্টলমেন্টে পে করতে চান, তাহলে কোডটা একটু ডিফারেন্ট হবে। সো ইউ হ্যাভ 2 pay bill methods in student class, one with 0 parameter which actually pays the full bill, and another receives an integer parameter which is the number of installment, and accordingly it proceeds. Okay, এখন এই দুইটা মেথডই তো আপনি এক্সিকিউট করতে চান। আপনি গত সেমিস্টারে বলা হয়েছিল, আপনার নাম বলেন, সাদাফ। সাদাফ ডট পে বিল উইদাউট প্যারামিটার, অটাম 24-এ। আর স্প্রিং 24 এসে সাদাফ ডট পে বিল 2, মানে স্প্রিং 25-এ সাদাফ 2টা ইনস্টলমেন্টে পে করতে চায়।
তাহলে both version are used for the same client Sadaf. So you create multiple versions in the anticipation all of the versions may be needed down the line for the same class client. তাহলে আমার স্টুডেন্ট ক্লাসের ক্লায়েন্টের জন্য সবগুলো ভার্সনই লাগতে পারে, জিরো প্যারামিটার পেবিলও লাগতে পারে, ইন্টিজার প্যারামিটার পেবিলও লাগতে পারে। So I am not cancelling anyone. I am keeping them as alternative. Remember that. So both versions are alternative. I can choose any one for execution by changing the parameter while calling. Make sense? Okay. Now what is overriding? Overriding holo substitute, not alternative. You inherited a method from whom? Superclass. You did not write that body. Who wrote? Superclass author. So you had no control of the implementation of the super, but you inherited that as your method. But you are not happy with the code. So you can replace the body with your own body for the same parameter. তাহলে আপনার inherited to string আপনাকে hash code দেয়, as a matrix class author you are not happy with that. So you don't keep that as an alternative, rather you substitute that. Alternative রাখতে হলে প্যারামিটার লিস্ট আলাদা হইতে হবে, দুইটাই থাকতে হবে, কম্পাইলার যাতে ডিসাইড করতে পারে কোনটা, অ্যাম্বিগুইটি থাকবে না, প্যারামিটার উপর বেস করে সে সিলেক্ট করবে, এটাও করতে পারে ওটাও করতে পারে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আপনি ইনহেরিট করছেন, ইউ ডোন্ট লাইক দ্যাট, রাদার ইউ ওয়ান্ট ইউর ওন বডি, সো ইউ ওয়ান্ট টু সাবস্টিটিউট দ্যাট, দ্যাটস ওভাররাইডিং। আপনি যখন দুইটা মেথড আপনিই লিখতেছেন, কম্পাইলার কি বুঝবে যে আপনি দুইটা ইউজ করতে চান, নাহলে দুইটা লিখলেন কেন? কিন্তু আপনাকে একটা দেওয়া হয়েছে, ওইটাই আপনি সেম প্যারামিটার দিয়ে ওভারলোডের মতো করে লিখতেছেন, তো কম্পাইলার তখন বুঝবে যে এটা ওভারলোড না, এটা আসলে ইউ আর সাবস্টিটিউটিং দ্যাট, ইউ আর রিপ্লেসিং দ্যাট উইথ ইউর ওন ভার্সন, দ্যাট ইজ ওভাররাইডিং। না, বলেন, কেউ একজন বলেন ডিফারেন্স বিটুইন ওভারলোডিং এন্ড ওভাররাইডিং, শুনি একটু বলেন, আপনি ট্রাই করেন। আচ্ছা, কে কে ট্রাই করবেন ডিফারেন্স বিটুইন ওভারলোডিং এন্ড ওভাররাইডিং? কেউ একজন ট্রাই করেন। আপনি ম্যাট্রিক্স ক্লাসের অথর, আপনার কাছে ওভারলোডিং মানে কি? ওভারলোডিং মানে স্যার আমি একটা মেথড লিখব, সেই মানে আরেকটা মেথড লিখব, বাট দুটো ডিফারেন্ট প্যারামিটার নিবে। কেন দুইটা প্যারামিটার? ডিফারেন্ট প্যারামিটার, কারণ দুইটাই যাতে এক্সিকিউট করা যায়। হ্যাঁ, আপনি কম্পাইলার যাতে দুইটাকেই চুজ করতে পারে, দুইটাকে আপনি লাইভ রাখবেন, দুইটাকে আপনি রেডি ফর এক্সিকিউশন রাখছেন। কল করার সময় যেভাবে প্যারামিটার দিবেন সেই ভার্সনটা এক্সিকিউট হবে, কিন্তু দুইটাই রেডি ফর এক্সিকিউশন, দুইটাই এক্সিকিউট হওয়ার জন্য রেডি হয়ে আছে। কলে আপনি কোনটাকে চুজ করবেন সেটা এক এক কলে এক একটাকে চুজ করতে হবে, দ্যাট ইজ ওভারলোডিং। ওভাররাইডিং না, ভিতরে এডিট তো, ভিতরে তো দুইটারই আপনি ওভারলোডিংও তো দুইটার কোড আলাদা, ওভারলোডিং ভার্সনেও তো দুইটার কোড আলাদা, ওভাররাইডিংয়েও দুইটার কোড আলাদা। কিন্তু ওভাররাইডিংটা হচ্ছে আপনার তৈরি করা মেথড না, আপনি একটা পাইছেন আরেকজনের কাছ থেকে, সুপার ক্লাসের কাছ থেকে আপনি একটা মেথড পেয়েছেন, সেই মেথডে ধরেন জিরো প্যারামিটার, তাহলে আপনি যখন জিরো প্যারামিটার দিয়ে ওই মেথডটাকে আবার বানাবেন, ওভারলোডিং হলে তো এটা পসিবল না। ওভারলোডিং হলে যে পসিবল না, আপনাকে দেখাই, এই যে ম্যাট্রিক্স ক্লাস, এখানে আপনি জিরো প্যারামিটার রাখছেন না কনস্ট্রাক্টর, আপনি যদি আবার আরেকটা জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর দিতে যান, ও তো আপনার গলার মধ্যে ধরবে রেড আন্ডারলাইন, তো হলো যে ওভারলোড সম্ভব না তো, তাই না? অলরেডি ডিফাইন্ড, তো এটাকে ওভারলোড করতে পারবেন না একই সিগনেচার দিয়ে, একই প্যারামিটার লিস্ট দিয়ে আপনি রিডিফাইন করতে পারবেন না, কারণ কম্পাইলার বুঝতেছে দুইটাই আপনার লাগবে, তাহলে কল হলে সে কোনটাকে চুজ করবে, এটা তো অ্যাম্বিগুইটি।
তো আপনি যখন ইনহেরিটেড ভার্সনকে বলবেন যে ভাই আমি একটা টু স্ট্রিং রিসিভ করছি 0 প্যারামিটার, আমার ওটা পছন্দ না, তো আমি 0 প্যারামিটার টু স্ট্রিং আমি আবার আমিই দিব, তখন কম্পাইলার কি করবে, ইনহেরিটেড ভার্সনটাকে রিপ্লেস করবে উইথ ইওর ভার্সন। দ্যাটস ওভাররাইডিং। আপনি কেন বলতেছেন কোড এডিট? আপনার কোড এখানেও এটার কোড আর এটার কোড কি আলাদা না? তাহলে কোড তো দুই ক্ষেত্রেই ডিফারেন্ট। ওভারলোডিং এর ক্ষেত্রেও কোড ডিফারেন্ট, ওভারলোডিং এর ক্ষেত্রেও কোড ডিফারেন্ট। কিন্তু ওভারলোডিং এর ক্ষেত্রে দুইটাই আপনি কল করে এক্সিকিউট করতে পারবেন। ওভাররাইডিং এর ক্ষেত্রে ইনহেরিটেড ভার্সনটা আর আপনার ক্লাসের জন্য অ্যাপ্লিকেবল। আমি আপনাকে এক মেটাফোর দিয়ে বলি, সুবিধা হবে। ওকে, সো ধরেন আপনার ফাদারের কাছে কিছু মেথড আপনি পাইছেন। একটা মেথডের নাম হইল উইথড্র মানি ফ্রম ব্যাংক, উইথড্র মানি ফ্রম অ্যাকাউন্ট। আপনি ওটা ইনহেরিট করছেন, আপনি ওই মেথডকে রিপ্লেস করবেন না ইউ আর হ্যাপি উইথ দ্যাট? হ্যাঁ, রিপ্লেস করবেন। উইথড্র মানি ফ্রম ব্যাংক, আপনি ওটা ইনহেরিট করছেন মেথড, আপনি ওই মেথডটা খুশি না? তা আপনি তো খুশি, আপনি ওটাকে চেঞ্জ করবেন কেন? কিসের বাবার অর্ডার? আপনি ইনহেরিট করছেন, ওখানে একটা মেথড তৈরি করা আছে যে মেথডটা কল করলে আপনি ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন। তা আপনি ওটা ইনহেরিট করছেন, আপনি ওই মেথডটা ইউজ করবেন না খুশি মনে? খুশি খুশি ইউজ করবেন, তাই না? সো কনফিউজ বুঝছেন? আচ্ছা, ওকে। এখন ধরেন আপনার প্যারেন্টের আরেকটা মেথড আছে গ্রিট পিপল। ওই মেথডের মধ্যে কোড লেখা আছে, বলতে হবে আসসালামু আলাইকুম, কেমন আছেন, বাসার সবাই ভালো তো? You are Gen Z. You are very much pissed off with that inherited greet people. So you override that greet people with the statement, hey bro, yo, chill, what's up? Because you are unhappy with that আসসালামু আলাইকুম, কেমন আছেন, বাসার সবাই ভালো তো? এটা এখন আপনার ফাদার ওল্ড স্কুল, উনি এটা ওটা করে অভ্যস্ত, ওনার ফাদারকে দেখছে ওইটা করতো, উনিও। এখন জেনারেশন চেঞ্জ, এখন হচ্ছে হে ব্রো হোয়াটস আপ। তা আপনি ওই কোড রাখতেই চান না, আপনার আপনি ওই কোড পছন্দই না আপনার, যে এইটাও করতে পারি ওইটাও করতে পারি। ধুর, আমি এটা, আপনি গুরুজনদেরও আসসালামু আলাইকুম কেমন আছেন এইটাও বলতে চান না, কি খবর চাচা, এইভাবে আপনি এখন জেনজি স্টাইলে কথা বলবেন। সো আপনি ওই যে গ্রিট পিপল যেটা ইনহেরিট করছেন ওটা আপনার না পছন্দ, সো আপনি ওটাকে রিপ্লেস করে দেন, ওভাররাইড করেন। কিন্তু উইথড্র মানি ফ্রম ব্যাংক এইটাতে আপনি খুব খুশি, সো এটা আপনি ওভাররাইড করবেন কেন? তাই না? অবশ্যই আপনার ইউজ কেসের উপরই তো আপনি ডিসাইড করবেন, লাইকিং এর থেকে ইউজ কেস। হ্যাঁ, মানে ডেভেলপারের ইচ্ছা অনুযায়ী না, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর প্রয়োজন অনুযায়ী। সো সিআরই রিপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ওভাররাইডিং বুঝলাম। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় এই ম্যাট্রিক্স ক্লাসে হাউ মেনি টু স্ট্রিংস আর দেয়ার, হাউ মেনি টু স্ট্রিংস আর দেয়ার ইন ম্যাট্রিক্স ক্লাস, এই স্ক্রিনশটটা দিয়ে বলা হলো যে এই ম্যাট্রিক্স ক্লাসে কয়টা টু স্ট্রিং আছে? একটা না দুইটা? আপনি ইনহেরিট করছেন না, ওভাররাইট করছেন, তার মানে ওটা ইনহেরিট করলে ওটাকে রিপ্লেস করে দিয়েছে। সো ইউ হ্যাভ অনলি ওয়ান টু স্ট্রিং। না, এই ক্লাসের জন্য পারবেন না, অন্য ক্লাসের জন্য পারবেন। এখন আপনি যদি আরেকটা টু স্ট্রিং দিতে চান আপনার ক্লাসে, তাহলে সেটা কি ওভাররাইড হবে না ওভারলোড হবে? ওভারলোড হবে। তো ধরেন আপনি আরেকটা স্ট্রিং দিলেন, টু স্ট্রিং। ধরেন আপনি এখানে বললেন যে স্ট্রিং ম্যাট্রিক্স নেম, তাহলে এটা কি হলো? ওকে, এখানে আপনি এই ধরেন এখানে বললেন str ইকুয়াল টু ম্যাট্রিক্স নেম, তারপরে এখানে আপনি বললেন যে str প্লাস ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট, তারপরে str প্লাস ইকুয়াল টু এটা করলেন, তারপরে আপনার যে লুপ শেষ হওয়া মানে রো শেষ হওয়ার পরে আপনি আবার বললেন যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট, আর আই লুপ শেষ হওয়া মানে সবগুলো রো কমপ্লিট,
তখন আবার আপনি বললেন, তাহলে এক লাইনে আপনি 2D অ্যারেটা দেখাবেন ওই ব্র্যাকেট দিয়ে দিয়ে। তো এইটাও আপনার একটা স্ট্রিং ইকুইভ্যালেন্ট হইতে পারে ইফ ইউ ওয়ান্ট। একটা হচ্ছে ট্র্যাডিশনাল ম্যাট্রিক্স যেভাবে দেখায়, আর একটা হচ্ছে এক লাইনের 2 স্ট্রিং ব্র্যাকেট দিয়ে দিয়ে, দুটোই রাখতে পারেন। এখন যদি বলা হয় যে হাউ মেনি 2 স্ট্রিংস আর দেয়ার, 2, বাট 2 ওভারলোডেড ভার্সনস, তাহলে আপনি বলবেন যে inherited 2 string from object class is overridden, which is overloaded with string parameter version. Inherited version was overridden, and that overridden version is overloaded with string parameter. Okay, so overloading can be, both versions can belong to same class. Overloading also can be with an inherited version. Overloading. Okay? Confused? ধরেন for example আপনি যদি এখন let's say আপনি এখন ধরেন রিসেট অডিও প্লেয়ার, আপনার কার ক্লাসের একটা মেথড হচ্ছে রিসেট অডিও প্লেয়ার। ওকে, তো কার ক্লাস থেকে আপনি ওটা ইনহেরিট করছেন, ঠিক আছে, ভেহিকেল ক্লাস থেকে। এখন আপনার এটা হচ্ছে এসইউভি এক্সটেন্স ভেহিকেল। এসইউভি ক্লাসে এসে যে একটা ডিফল্ট রিসেট অডিও প্লেয়ার কি করে, সব কিছু ফ্যাক্টরি সেটিংসে দিয়ে দেয়। এখন আপনি কি করলেন, ওইটাকে ওভারলোড করলেন উইথ এ প্যারামিটার, যে প্যারামিটার হয়তো আপনি ল্যাঙ্গুয়েজ নামটা দিয়ে দিলেন, যে জাপানিজ বা স্প্যানিশ বা ইংলিশ, তো তখন রিসেট করবে উইথ দ্যাট ল্যাঙ্গুয়েজ। তাহলে আপনি নিজে আরেকটা কাস্টমাইজ ভার্সন করলেন, তাহলে ওভারলোডিং হলো না? তাহলে ওভারলোডিং কার সাথে হলো? ইনহেরিটেড ভার্সনের সাথে সাব ক্লাস ভার্সন ওভারলোডিং হলো। আবার আপনার ক্লাসেই 2টা ভার্সন আপনি লিখছেন, যেমন আমরা 2 স্ট্রিংয়ে করলাম, সেটা ওভারলোডিং হতে পারে। So overloading can be within a class. Overloaded version belongs to same class. Overloaded versions can belongs to superclass, subclass. But overriding is always from inherited method, for inherited method. So inheritance না থাকলে overriding irrelevant. কারণ overriding মানে হচ্ছে আমার পছন্দ না, ইনহেরিটেড জিনিস পছন্দ না, so I'm replacing. তার মানে এখানে ইনহেরিটেড মেথডকে শুধু সাবক্লাসে ওভাররাইড করা যাবে। বাট ওভারলোডিং এর জন্য সুপার ক্লাস থেকে ইনহেরিট করা ম্যান্ডেটরি না, করতে পারেন ইনহেরিটেড মেথডকে আপনি ওভারলোড করতে পারেন, ক্রিয়েট ওয়ান মোর ভার্সন, বাট ইটস নট ম্যান্ডেটরি। নিজের তৈরি করা মেথডকেও আপনি ওভারলোড করতে পারেন, কিন্তু ওভাররাইড আপনি শুধু ইনহেরিটেড মেথডকেই করতে পারবেন। ওকে, কিপ দ্যাট ইন মাইন্ড। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা এখন টেস্ট করি, আমাদের যে কন্ট্রোলার ক্লাস দেন অফ করে দেন, এই যে এখন আমাদের এই যে এক্সিকিউট অপারেশন ছিল না, কোথায় এক্সিকিউট অপারেশন করি, এই যে এখন এই যে আমি যে শো ম্যাট্রিক্স করব, শো ম্যাট্রিক্স আমি ট্র্যাডিশনাল ওয়েতেই ম্যাট্রিক্স দুটাকে শো করব, অর্থাৎ ওভাররিডেন ভার্সন, 0 প্যারামিটার 2 স্ট্রিং। সামনে গিয়ে দিতে হবে 2 বার, ওটার একটু আরএফআইডি ইয়েতে সমস্যা আছে। হ্যাঁ, ওকে, এখানে দেখেন, এইখানে আমার কি প্রিন্ট হবে, এক লাইনে প্রিন্ট হবে নাকি নর্মাল ম্যাট্রিক্সের মতো প্রিন্ট হবে? নর্মাল ম্যাট্রিক্সের মতো প্রিন্ট হবে, কারণ আমি কোন স্ট্রিংটাকে ইউজ করছি এখানে, 0 প্যারামিটার 2 স্ট্রিং, যেটা নর্মাল ম্যাট্রিক্সের মতো রো কলাম অনুযায়ী প্রিন্ট করবে। আর অ্যাড ম্যাট্রিক্সে গিয়ে আমি যদি বলি যে ম্যাট্রিক্সের নামটা দিতে হবে, সো লেটস সে আমি ম্যাট্রিক্সের নামটা দিয়ে দিচ্ছি, তাহলে এখন M1 প্রিন্ট হবে এক লাইনে, M2 প্রিন্ট হবে এক লাইনে,
আর অ্যাডেড ম্যাট্রিক্সটা আমি ট্র্যাডিশনাল ওয়েতে দেখাইতে চাই। তাহলে আমার রান করার সময় কি হবে, যে আমি যদি শো ম্যাট্রিক্স দেই ট্র্যাডিশনাল ওয়েতে M1 M2 কে শো করবে, কিন্তু যদি অ্যাড ম্যাট্রিক্সেস দেই তাইলে আমার ওই প্রথম দুটো ম্যাট্রিক্সকে আমি এক লাইনে শো করবো আর রেজাল্টটাকে ট্র্যাডিশনাল ওয়েতে শো করবো। সো দেখেন আমি দুইটা টুইস্টিংকে এখানে মিক্স করে ইউজ করতেছি। সো আমি যদি রান করি, আচ্ছা, সো 3 by 3 জেনারেট ম্যাট্রিক্স, শো ম্যাট্রিক্স ট্র্যাডিশনাল ওয়েতে ম্যাট্রিক্স যেভাবে শো হয়ে গেল। অ্যাড ম্যাট্রিক্সে যদি যাই, এই ম্যাট্রিক্স 1 আর ম্যাট্রিক্স 2 এক লাইনে প্রিন্ট হবে ওই ব্র্যাকেট দিয়ে দিয়ে। এই যে তাইলে এটা হচ্ছে ফার্স্ট রো 102 264 50, তারপরে 83 2, এখানে একটা ব্র্যাকেট মিস হয়ে গেছে, সেকেন্ড রো থার্ড রো, আর এটা হচ্ছে অ্যাডেড ম্যাট্রিক্স। বুঝতে পেরেছেন? তাহলে দ্যাট ইজ মেথড ওভাররাইডিং। তাইলে আমার টুইস্টিং এ এখানে একটা ব্র্যাকেট মিস পড়ছে, কোথায় ব্র্যাকেটটা মিস হলো, এই যে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে জিরো শুরুর আগে। না, এখানে তো দিলাম, ও এখানে একটা শেষ, ও আই লুপের, আচ্ছা এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স নামের পরে আর প্রত্যেকটা আই লুপের শুরুতে আরেকটা দিতে হবে, তাই না? তাহলে এখানে আরেকটা লাগবে। ওকে, এখন আপনাদের কুইজে কি থাকবে উনি জিজ্ঞেস করতেছিল। কুইজে আপনার 3 ধরনের কোশ্চেন থাকতে পারে। একটা হচ্ছে একদম কনসেপ্ট কোশ্চেন, এই যে দুই একটা কথা প্রসঙ্গে বললাম এরকম অপশনস থাকবে। আরেকটা হতে পারে আপনাকে একটা কোডের স্ক্রিনশট দিয়ে সেই কোড অ্যানালাইসিস এর উপরে কোশ্চেন থাকতে পারে, ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য অ্যান্সার। আরেকটা হতে পারে যে এফএক্সএমএল এর স্ক্রিনশট থাকতে পারে, যেমন এরকম এফএক্সএমএল এর স্ক্রিনশট দিয়ে তার উপর বেস করে কোশ্চেন থাকতে পারে, সেটার অ্যান্সার। তাহলে আপনাকে জানতে হবে যে এফএক্সএমএল প্রজেক্ট কিভাবে কাজ করে। কোডের স্ক্রিনশট থাকলে জাভার কোডের মেকানিজম সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে। আর ইন জেনারেল কনসেপ্ট অর্থাৎ ফিল্ড, মেথড, ক্লাস, অবজেক্ট, ইনস্ট্যান্স, হ্যান্ডেল, অ্যানোনিমাস, ওকে, নেমড, ওকে, ওভারলোডিং, ওভাররাইডিং, কনস্ট্রাক্টর, ওভার ইত্যাদি ইত্যাদি, ওকে, অর্থাৎ জেনারেল কনসেপ্ট, তার উপরে কোশ্চেন উইথ অপশনস। কোড সেগমেন্ট থাকতে পারে, স্ক্রিনশট, অপশনস, মানে কোশ্চেন উইথ অপশনস, অথবা এফএক্সএমএল এর স্ক্রিনশট, কোশ্চেনস উইথ অপশনস। অপশনস কি থাকতে পারে? ইট ক্যান বি রেডিও বাটনস, সো ইউ সিলেক্ট অনলি ওয়ান। গুগল ফর্মে আপনাকে একটা বেশি সিলেক্ট করতে দিবে না, বিকজ রেডিও বাটন। চেক বক্সেস যদি হয়, দেয়ার ক্যান বি মাল্টিপল কারেক্ট অ্যান্সার। তো ধরেন একটা কোশ্চেনে চেক বক্স আছে 5টা, 2টা কারেক্ট অ্যান্সার। টু গেট দ্য মার্ক ফর দ্যাট কোশ্চেন ইউ হ্যাভ টু সিলেক্ট বোথ। ঠিক আছে? আর রেডিও বাটনের ক্ষেত্রে আপনি জানেন যে একটাই সিলেক্ট করতে। তাহলে এইভাবে 10টা কোশ্চেন, 15 মিনিটস। ব্রিং ইউর ল্যাপটপ, কারণ ল্যাবের পিসি কোনো ম্যাল ফাংশন হইলে আমাকে দোষ দিয়ে লাভ নাই। ওকে, মানে I cannot help you in that time. So therefore, it is advisable বা recommended that you bring your own laptop, so you are confident. মিডিয়া ল্যাপটপ আপনাকে আনাই লাগবে, কারণ মিডিয়া আপনাকে স্ক্রিন রেকর্ডিং করতে হবে। ওকে, না, কারণ হলো কি যে ইটস নট দ্যাট আই ডিস্ট্রাস্ট ইউ, কারণ এখানে অনেকগুলো ঘটনা ঘটে বা ঘটেছে বলেই এই মেজারগুলো নিতে হচ্ছে। হ্যাঁ, যেমন একবার যেমন এরকম হলো যে পরীক্ষা দিচ্ছে সবাই,
তো 15 মিনিট দেখা গেল যে 6 মিনিট বা 7 মিনিটের মধ্যে একজন সাবমিট করে ফেলছে। ঠিক আছে, গুগল ফর্ম তো আপনি যখন খুশি সাবমিট করতে পারেন। কিন্তু আমি দেখি যে সবগুলো ফর্ম ওপেন, কোনোটাই সাবমিট হয় নাই। তো সে তার ওই বার্গার খাওয়ায় তার এক বন্ধু যে 213 করে ফেলছে অলরেডি, ভালো কনসেপ্ট আছে, তাকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছে গুগল ফর্ম। বন্ধু দোস্ত বার্গার খেতে খেতে 5 মিনিটের মধ্যে সলভ করে সাবমিট করে ফেলছে। সো দ্যাট স্টুডেন্ট ওয়াজ টোল্ড আইদার ইউ উইথড্র অর ইউ উইল গেট এফ, নো ইন বিটুইন। তো এখন এইটাকে আটকাবো কিভাবে? এই জন্য আপনি সাবমিট করতে পারবেন না। আপনি পরীক্ষা দিবেন, তো মোবাইলে তো এটা মনিটর করা যাচ্ছে না, আপনার স্ক্রিনে আমি দেখা যাচ্ছে যে ফর্ম ইজ ওপেন। আপনি দিয়ে বসে থাকবেন, শেষ হয়ে গেলেও সাবমিট করবেন না, বসে থাকবেন। 15 মিনিট শেষ হয়ে যাওয়ার পরে বলা হবে যে স্ক্রল অ্যান্ড পুট দ্য মাউস অন দ্য সাবমিট বাটন বা ডোন্ট ইয়েট সাবমিট। তা আমরা সবাই কি সাবমিট বাটনের উপর মাউস আসছে ওকে, আমরা কি রেডি টু সাবমিট? ইয়েস। এখন আমরা র্যান্ডমলি কিছু সেকেন্ড ওয়েট করব, 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 22 সেকেন্ড, 34 সেকেন্ড, একটা র্যান্ডম ওয়েট করে বলা হবে সাবমিট নাও, উইদিন 2 সেকেন্ড সাবমিশন 0 to 35, বুম, ওকে, নো আউটসাইড সাবমিশন। এই সমস্ত কারণে এই সমস্ত মানে ডালে ডালে চললে পাতায় পাতায়, তারপর আপনারা আবার মাইক্রো পাতাতে যান, তখন আবার আমাদের আবার খোঁজা লাগে। এই হলো গিয়ে কাহিনী। এনিওয়ে, আজকে টাইম শেষ, পরের